100 টাকা ছুঁতে চলা ডলারের দাম নাকি স্রেফ একটা সংখ্যা। দেশের আমদানির বাজারে প্রতি 1 টাকা পতনের যখন এক ঝটকায় 1 লক্ষ কোটি টাকা কর্পূরের মতো উড়ে যায়, তখন কোন আক্কেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন ইট ইজ জাস্ট আ নাম্বার। চাটুকদারের সাজানো ইন্টারভিউ আর বিজ্ঞাপনে হ্যাপি ন্যারেটিভের চশমা খুলে আজ আমরা দেখব অর্থনৈতিক দুর্দশায় খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারতের সেই তেতো বাস্তব, যা আপনার মোবাইল স্ক্রিনের সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখাচ্ছে, কিন্তু দিল্লির দরবার সুকৌশলে চাপা দিচ্ছে। প্রশ্ন হলো, চাটুকদারের এই কোরাস যখন থামবে, তখন খাদের তলা থেকে দেশকে টেনে তুলবে কে? আর সব ভালোর এই আফিম গিলিয়ে আসলে কাদের সর্বনাশ পাকা করা হচ্ছে, সেটাই আজকের সরাসরি বলবো। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আজ একটা খুব সহজ অঙ্ক দিয়ে শুরু করি। আচ্ছা, যে মানুষটা পরপর 3বার লোকসভা নির্বাচন জিতলেন, দেশের 22 থেকে 23টা রাজ্যে যার দল ক্ষমতায় আছে, তিনি কি সাধারণ একটা হিসেব বোঝেন না? নাকি সঠিক উপদেষ্টার অভাব? না, অভাবটা উপদেষ্টার নয়, অভাবটা সততার। যখন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টারা বললেন ডলারের তুলনায় টাকার দাম 100 টাকা ছুঁয়ে ফেলাটা স্রেফ একটা সংখ্যা মাত্র, তখন বুঝতে হবে চাটুকদার উপদেষ্টারা কেবল রাজাকে তুষ্ট করতেই ব্যস্ত। রাজার ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ডলারের তুলনায় টাকার পতন স্রেফ একটা সংখ্যা। মন দিয়ে হিসেবটা বুঝুন। ডলারের তুলনায় টাকার দাম 1 টাকা পড়ে গেল। আজ ভারত যদি বিদেশ থেকে মাত্র 1 গ্রাম কাঁচা তেল বা 1 দানা আনাজও বেশি না কেনে, রাজকোষে কত টাকার ধাক্কা লাগে জানেন? 1 লক্ষ কোটি টাকার ধাক্কা লাগে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আমদানির পরিমাণ প্রায় 980 বিলিয়ন ডলার। এই বিশাল অঙ্কের বাজারে টাকার দাম 1 টাকা কমা মানে 98,000 কোটি টাকা, সহজ ভাষায় প্রায় 1 লক্ষ কোটি টাকা হাওয়া। আর টাকার দাম যদি 100 ছুঁয়ে ফেলে, তবে দেশের অর্থনীতিতে এক ঝটকায় 15 লক্ষ কোটি টাকার খাঁড়া নেমে আসবে। কি বিশ্বাস হচ্ছে না? না, একবর্ণ বানিয়ে বলছি না, কিন্তু আমার পেছনের স্ক্রিনে থাকা প্রথম সারি দুটো সংবাদ মাধ্যমে প্রকাশিত দুটো খবর দেখুন, ইকোনমিক টাইমস ও আপস্টক্স নিউজ ক্লিপস। আরো গভীরভাবে জানতে চাইছেন? জানতে হলে মোবাইল ফ্রিজ করে গুগলে টাইপ করে দুটো খবর সবিস্তারে পড়ুন, তাহলে বুঝবেন এই দেশ আজ কোন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। অথচ উপদেষ্টারা বলছেন ইট ইজ জাস্ট আ নাম্বার। এর চেয়ে দায়িত্ব জ্ঞানহীন বয়ান আর কি হতে পারে বলুন তো? আসলে রাজার সামনে গিয়ে সত্যি কথা বলার ক্ষমতা এই দরবারিদের নেই। উল্টে মোদিজির কাছে গিয়ে এরা বললেন, স্যার আপনি মহান, আপনি যা করেছেন তা কেউ করতেই পারে না। আজ থেকে 2500 বছর আগে চাণক্য একটা কথা বলে গিয়েছিলেন, রাজা যদি প্রজাদের ভালো চান তবে তার এমন উপদেষ্টা রাখা উচিত যে রাজার মুখে সত্যি কথাটা তেতো হলেও বলতে পারে। রাজা যদি খামতিগুলো জানতে পারেন তবেই তো শোধরাবেন। কিন্তু চারপাশের চামচারা যদি সারাদিন কোরাস গায়, সব ভালো চলছে মহারাজ, আপনি শুধু রাজভোগ খাবেন, তাহলে শেষ পর্যন্ত দুর্গতি কার হয়? সাধারণ মানুষের। আর দিন শেষে সেই জনতার ক্ষোভ গিয়ে পড়ে কার উপর? খোদ রাজার উপর। আজ রাষ্ট্র ব্যবস্থার এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। মিডিয়া বা আর্টিকেলে উপদেষ্টারা যা লিখছেন তাতে দেশের আসল সংকটের কোনো কাটাছেঁড়া নেই। মুশকিল হলো, আমরা যদি রোগটাই স্বীকার না করি তবে চিকিৎসাটা করবো কি করে? আগের দিনে রাজারা কি করতেন? ছদ্মবেশে রাতের অন্ধকারে রাজ্যে ঘুরে বেড়াতেন। ওভাবে প্রজাদের আসল দুঃখ কষ্টটা নিজেদের চোখে দেখতে চাইতেন। আজকের দিনে রাজাকে তো আর ছদ্মবেশে ধরে রাস্তায় নামতে হবে না। টেকনোলজির যুগ। পিএমওর অধীনে একটা সাধারণ ওয়েবসাইট বা হেল্পলাইন খোলা কি খুব কঠিন কাজ, যেখানে দেশের সাধারণ মানুষ সরাসরি জানবে কোন দপ্তরে কি সমস্যা হচ্ছে? কোথাও রাস্তা ভাঙা, কোথাও পানীয় জল নোংরা, কোথাও সরকারি হাসপাতালে ডাক্তার নেই, তো কোথাও ওষুধ মিলছে না। আজকের এআই জামানায় কোটি কোটি অভিযোগের বিশ্লেষণ করতে মোদিজির সময় লাগবে বড় জোর 5 মিনিট। এআই নিমিষেই এলাকাভিত্তিক তালিকা তৈরি করে দেবে যে কোথায় কি সমস্যা। প্রধানমন্ত্রী শুধু সেই ফাইল ধরে মন্ত্রী বা কালেক্টরকে পাঠাবেন আর বলবেন ছবি এবং ভিডিও সহ অ্যাকশন টেকেন রিপোর্ট আপলোড করো, নয়তো চাকরি চাপে পড়বে। বলুন তো, 2026 সালে দাঁড়িয়ে এই কাজটা করা কি খুব অসম্ভব কাজ? কিন্তু ট্র্যাজেডিটা এখানে। নরেন্দ্র মোদী 12 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী, আর তার আগে টানা 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ গত 24 বছর ধরে তিনি প্রশাসনের মাথায়। একদম মাটি কামড়ে কাজ করার 24 বছরের অভিজ্ঞতাটা যার রয়েছে, তিনি এই সামান্য সমাধানটা বোঝেন না যে সমস্যাটা ঠিক কোথায়, নেতৃত্বে নাকি ওই চাটুকদার উপদেষ্টা মণ্ডলীর মগজ ধোলায়ে। দেখুন, আমরা এখানে কারণ নিন্দে বা প্রশংসা করতে বসিনি, আমরা বাস্তবটা বুঝতে চাইছি। যদি উপদেষ্টাটা ভুল হন, তবে সেই ভুল লোকেদের বেছে নেওয়ার দায় কি নেতৃত্বের নয়?
24টা বছর কম সময় নয়, দুটো যুগের পরিবর্তন হয়ে যায়। গত 12 বছর ধরে দেশের অর্থনীতি এই সরকারের হাতে, আর 12 বছর পর আজ আমরা যেখানে দাঁড়িয়ে সেখানে কোনো খুশির হাওয়া নেই, চারদিকে শুধু সংকটের কালো মেঘ। 12 বছর আগে দুনিয়ায় আজকের মতো এআই ছিল না, কিন্তু আজ চীন আমেরিকা এই প্রযুক্তি ব্যবহার করে কোথায় পৌঁছে গেছে। আমাদের দুনিয়া জুড়ে এত এত দূতাবাস রয়েছে, তারা কি রিপোর্ট পাঠাচ্ছেন বিশ্ব কোথায় যাচ্ছে আর আমরা কোন টিমিরে পড়ে আছি। তবে এটাও ঠিক, রাজা যদি চোখখান বন্ধ করে শুধু চাটুকারদের স্তুতি শুনতেই ভালোবাসেন, তবে প্রযুক্তি আর কি করবে। সারা পৃথিবীতে যত বড় বড় দেশ আছে সব জায়গায় আমাদের দূতাবাস রয়েছে। তাদের কাজ কি? শুধু উৎসব পালন করা? তাদের যদি একটা সাধারণ লক্ষ্য বেঁধে দেওয়া হতো, যেসব দেশে তোমরা আছো সেখানকার বাণিজ্যিক অর্থনৈতিক নীতিগুলোর উপর নজর রাখো, সেই পলিসি ডকুমেন্টগুলো পিওমোতে পাঠাও, জাপানে কি হচ্ছে, চীনে কি হচ্ছে, কানাডা কি করলো, তার একটা নির্যাস তৈরি করে প্রতি সপ্তাহে যদি মাত্র 2 ঘন্টার একটা প্রেজেন্টেশন দেওয়া হতো, তাহলে সরকার জানতে পারতো দুনিয়া কোথায় যাচ্ছে আর আমাদের কি করা উচিত। আমরা বাস্তবটা বুঝি, দেশের প্রধানমন্ত্রী তো আর সব বিষয়ের বিশেষজ্ঞ হতে পারেন না, তার পক্ষে এতটা সময় বার করাও কঠিন। রাজনীতি সামলানো, বিদেশি অতিথিদের সামলানো, ব্যস্ততার শেষ নেই। একটা বড় কোম্পানির কর্তারাই সারাদিন পড়ার সময় পান না, সেখানে দেশের প্রধানমন্ত্রীর পক্ষে সব পড়ে ওঠা সম্ভব তো নয়। কিন্তু তার জন্য একটা স্বাধীন সিস্টেম বা ব্যবস্থা তৈরি করতে বাধা কোথায় ছিল? এখানেই আসে আসল গলদ। সরকারি বাবুদের মানসিকতাটা যদি এইরকম হয় যে মাস পয়লায় মাইনে তো পেয়েই যাচ্ছি, তাহলে ফালতু মাথা ঘামিয়ে রাজাকে চটাতে যাব কেন, তবে তো দেশ ডুববেই। আর এই চরম অলসতা ও গাছফেলা মানসিকতা খেসারত আজ কাকে দিতে হচ্ছে? দেশের অর্থনীতিকে, দেশের কৃষককে। গত মাসের খবর, ভারতের নন বাসমতি চালের 70টা কনসাইনমেন্ট ফিরিয়ে দিয়েছে চীন। বেজিং এর দাবি ওই চাল জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ জিএমও উৎপাদন রয়েছে। দর্শকদের জন্য বলবো, স্ক্রিনের পেছনে দ্য ওয়ারে যে প্রকাশিত খবরটা সেটা একটু দেখুন, তাহলে সত্যটা আপনি বুঝতে পারবেন। এই ঘটনার পর ভারতীয় ব্যবসায়ী মহলের অভিযোগ, চীনের যত রাজ ভারতের চালের উপর। আমাদের চালের ক্ষেত্রে জিএমওর করা পরীক্ষা চালালেও থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান বা মায়ানমার থেকে আসা চালের ক্ষেত্রে একই মাত্রার নজরদারি তারা করছে না, অথচ আমরা সেই চীনা মাল নিয়ে এই দেশের বাজারে ডঙ্গা বাজাচ্ছি, চীনা কম্পার্টমেন্ট জোড়া তাপ্পি দিয়ে আত্মনির্ভর ভারতের ঢোল বাজাচ্ছি। ভাবুন একবার, দ্য ওয়ারের এই খবর বিশ্ববাজারে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের সরকার বুক ঠুকে বলছে সব ঠিক হ্যায়। আমাদের পাঠানো জিনিসপত্র দুনিয়ার বাজারে বাতিল হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের সরকার তাদের ব্যবসায়ীদের বলছে ভারত থেকে দূরে থাকো। এর দূর প্রসারে ক্ষতিটা বুঝতে পারছেন? চীন যদি আমাদের পণ্যের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে, তবে আজ বাদে কাল ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান বা থাইল্যান্ডও একই কাজ করবে। আসল সমস্যা কিন্তু আমাদের পণ্যের দাম নিয়ে নয়, সমস্যা পণ্যের গুণমান নিয়ে। অথচ এই গুরুতর বিষয়টা নিয়ে বাণিজ্য মন্ত্রকের বাবুদের কোনো হেলদোলই নেই। আপনি দেখা করতে চান? তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই এসব বোঝার। তাদের হিসেব অনুযায়ী দেশে এখন রামরাজ্য চলছে। ভারতবর্ষের ইতিহাসে আজ রাষ্ট্র ব্যবস্থার চেয়ে শক্তিশালী কেউ নেই। এই দেশে আজ আর শাসক বনাম বিরোধী দুপক্ষের লড়াইয়ের সমান জমি নেই। রাষ্ট্রীয় শাসক এখন আইনি ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করছে, আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। সমস্ত ক্ষমতা, সমস্ত আইন, দেশের রাজকোষ, হাজার হাজার আমলা, উপদেষ্টা সব রয়েছে মোদিজির হাতের মুঠোয়। বিশেষ করে আজ পিএমও দপ্তর যতটা ক্ষমতাশালী, ভারতের ইতিহাসে ইন্দিরা গান্ধীর আমল থেকেও তা অনেক বেশি বড় এবং সর্বগ্রাসী। সমস্ত রাজ্যের উপর এই পিএমও একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করেছে। তাহলে গলতটা কোথায়? গলতটা হলো মোদিজির দেশ চালানোর একটি বিশেষ ফর্মুলা। সেটা কি? সারাদিন শুধু একটা হ্যাপি নেগেটিভ মানে অল ইজ ওয়েলের গল্প প্রচার করে যাও। তার জন্য যদি পরিসংখ্যানে একটু এদিক ওদিক করতে হয়, তথ্য লুকোতে বা বাড়িয়ে বলতে হয়, তাই করো। অনবরত চিৎকার করে বলো আমরা এত কোটি মানুষের দারিদ্র দূর করে দিয়েছি, আমরা বিশ্বের 1 নম্বর অর্থনীতি হয়ে গেছি। এই বিজ্ঞাপনী জাঁকজমকের আড়ালেই ঝাঁকা পড়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতির আসল কঙ্কালসার চেহারাটা। আর সমাজের যে অংশ এই ভাওতাবাজিতে ক্ষুব্ধ হতে পারে, তাদের মুখে কিছুটা সরকারি খয়রাতি যোজনার টোপ ফেলে ক্ষোভের আগুনটা একটু নিভিয়ে দাও, ব্যাস। এভাবেই সরকার চলতে থাকে, আর ভোট ব্যাংকও সুরক্ষিত থাকে। রাজনীতিতে নিজেদের সফল দেখাতে সবকিছু দারুণ চলছে এমন একটা মায়াজাল তৈরি করা হয়তো শাসক দলের বাধ্যবাধকতা। কিন্তু একটা প্রবাদ আছে, আপনি বাস্তবকে উপেক্ষা করতে পারেন, কিন্তু বাস্তব আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার শরীরে রোগ হলে আপনি চোখ বন্ধ করে বসে থাকতেই পারেন, কিন্তু থার্মোমিটার যখন বারবার 100 ডিগ্রি জ্বর দেখাবে, তখন শুধু আমি সুস্থ বলে চিৎকার করলে রোগ কিন্তু সারবে না, উল্টো আরো বেড়ে যাবে। থার্মোমিটার বা বিপি মেশিন যখন বারবার বিপদের সংকেত দিচ্ছে, আপনি যদি তা উপেক্ষা করে বললেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস,
তবে মনে রাখবেন, যে কোনো দিন শরীরের কোনো একটা প্রধান অঙ্গ বিকল হয়ে পুরো সিস্টেমটা কোলাপস করে দেবে। আজ না হোক 10 দিন পরে কিংবা 1 বছর পরে। দেশের এই দৈন্যদশা নিয়ে কথা বলছি, তা মোদিজির বিরোধিতা করার জন্য নয়, আমরা তার শুভাকাঙ্ক্ষী, কিন্তু মোদিজি তাও আর চিরকাল ক্ষমতায় থাকবে না। আজ আমরা যেভাবে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী কিংবা অটল বিহারী বাজপেয়ীর আমলের চুলচেরা বিশ্লেষণ করি, ঠিক সেভাবেই কি আগামী দিনে মোদিজির আমলের বিশ্লেষণ হবে না? ইতিহাস কি মোদিজিকে ছেড়ে কথা বলবে? অবশ্যই বলবে না। ইতিহাস বড় নির্মম হয়, সে কাউকে ক্ষমা করে না। আজ আমরা মহাত্মা গান্ধীকে নিয়ে প্রশ্ন তুলি না, ভারতের সনাতন সংস্কৃতির সৌন্দর্যই তো এখানে। আমরা ঈশ্বরের দিকেও প্রশ্ন ছুড়ে দিতে পারি, তাহলে রক্ত মাংসের নেতারা কোন ছাড়? মোদিজিকে ইতিহাসে অমর হতে হলে সবার আগে এই ফাঁপা হ্যাপি নেগেটিভ বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীকে পিএমওতে একটা ওয়্যার রুম বা কন্ট্রোল রুম বানাতে হবে। চাটুকদারদের মুখের কথা নয়, সেখানে শুধু অকাট্য তথ্য, ভিডিও আর অডিও প্রমাণ দেখতে হবে। টিভির ক্যামেরার সামনে 20 জন বাছাই করা মানুষকে বসিয়ে স্ক্রিপ্ট মুখস্থ করিয়ে মহারাজ আপনি ধন্য বলানোর এই সস্তা নাটক এবার বন্ধ হওয়া দরকার। আসল সত্যটা জানতে না পারলে রাজার পতন কিন্তু অনিবার্য। টিভির পর্দায় 20 জন সাজানো মানুষকে বসিয়ে আগে থেকে ঠিক করে দেওয়া ইন্টারভিউ দিয়ে আর যাই হোক না কেন, দেশের কল্যাণ কিন্তু সাধিত হয় না। ওটসঅ্যাপ ইউনিভার্সিটি, আইটি সেল, এসব দিয়ে কিছু মানুষকে কিছু সময়ের জন্য অন্ধভক্ত করে রাখা যায়, কিন্তু দীর্ঘ সময়ের জন্য যায় না। যায় না বলেই সময়ের দাবিতে নির্দিষ্ট বিরতিতে আম আদমি পার্টি, ককরোচ জনতা পার্টিদের উদ্ভব হয়। আজকের ইন্টারনেটের স্বর্ণযুগের সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? সাধারণ জনতার কাছে সরকারের চেয়েও বেশি তথ্য থাকে। মানুষ সোশ্যাল মিডিয়ার সরকারের ব্যর্থতা প্রকাশ করছে, রাষ্ট্র ব্যবস্থার কাছে কৈফিয়ত চাইছে। প্রধানমন্ত্রী বা তার 10 জন মন্ত্রী মিলে সারাদিন টিভিতে গলা ফাটিয়ে বলতেই পারেন অল ইজ ওয়েল, কিন্তু অন্যদিকে কোটি কোটি মানুষ যখন নিজের মোবাইল স্ক্রিনে দেখছেন কোথাও আস্ত একটা সেতু ভেঙে পড়ছে, কোথাও তৈরি হতে না হতে হাইওয়ে ধসে যাচ্ছে, কোথাও পুলিশ সাধারণ মানুষের সঙ্গে অসভ্যতা করছে, কোথাও মহিলাদের উপর অত্যাচার কিংবা প্রকাশ্য দিবালোকে ছিনতাই হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া আজ এই সব জলজ্যান্ত ভিডিওতে ঠাসা। শাসকের ভয়ে হয়তো প্রকাশ্যে বলতে পারছেন না, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারছে শাসকরা কি সত্যি কথা বলছেন নাকি ইচ্ছে করে মাটির বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখছেন। আর এখানেই জন্ম নেয় বিশ্বাসের সংকট, কোয়েশ্চেন অফ ক্রেডিবিলিটি। এন্ড অফ দ্য ডে একটা কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, এই দেশটা কারোর একার নয়, এই দেশটা আমাদের সবার। আর দেশের মানুষ তো আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই বোন। আমরা যদি আজ নির্ভীকভাবে সাধারণ মানুষের এই কষ্টের কথা, এই অভাব অভিযোগের কথা সরকারের কাছে পৌঁছে না দিই, তবে জনতা একদিন আমাদেরও চাটুকদার বলবে, তুমিও তো বিক্রি হয়ে গেছো, আমাদের কথা কেউ বলার নেই। হ্যাঁ, সত্যি কথা বললে শাসক দলের কিছু অন্ধভক্তের রোষানলে পড়তে হয়, আইটি সেলের ট্রোলিং সহ্য করতে হয়, কিন্তু দেশের স্বার্থে, দশের স্বার্থে নিজের কথা বুক চিতিয়ে নির্ভয়ে বলে যাওয়ার অধিকার আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে। আর আমরা সেই অধিকারটাই শেষ পর্যন্ত প্রয়োগ করে যাব। রামরাজ্যের ফাঁপা ঢাক নয়, আমরা মাটির ভারতবর্ষের আসল সত্যিটা তুলে ধরব। এটাই আমাদের দেশপ্রেম। জয় হিন্দ। আজ এই পর্যন্ত। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।